বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ তার ৯০তম জন্মবার্ষিকী। বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নয়নে যে সকল ব্যক্তি, সীমিত সংখ্যক ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যতম। রাষ্ট্র পুনর্গঠনে অন্তর্বর্তীমূলক মন্ত্রিসভা গঠন করেছিলেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর বাংলাদেশ ছিল গভীর অনিশ্চয়তার ভেতরে। একের পর এক অভ্যুত্থান, ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রশাসনিক স্থবিরতা সব মিলিয়ে রাষ্ট্র কাঠামো কার্যত ভেঙে পড়েছিল। এই সংকটময় বাস্তবতায় ক্ষমতায় এসে জিয়াউর রহমান রাষ্ট্র পুনর্গঠনের জন্য সুপরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক কৌশল গ্রহণ করেন। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ, মুক্তিযোদ্ধা, টেকনোক্র্যাট ও সংখ্যালঘু প্রতিনিধিদের একত্র করে তিনি একটি বিস্তৃত কাঠামো দাঁড় করান, যার লক্ষ্য ছিল রাষ্ট্রীয় স্থিতিশীলতা প্রতিষ্ঠা, প্রশাসনিক কার্যকারিতা জোরদার করা এবং ভাঙাচোরা রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে সংগঠিত ও কার্যকর করে তোলা। রাষ্ট্র পুনর্গঠনের যে কৌশলগত পথ তিনি বেছে নেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল মন্ত্রিসভা গঠন। জিয়াউর রহমানের মন্ত্রিসভা কোনো একক কাঠামোর উপর দাঁড়ানো ছিল না, বরং এটি ছিল রাজনৈতিক পুনর্মিলন, প্রশাসনিক দক্ষতা এবং অন্তর্বর্তীমূলক প্রতিনিধির সমন্বয়। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার শাসনামলে মন্ত্রিসভায় ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ এবং সামাজিক পটভূমির মানুষদের একসঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হয়। এই কৌশলের কেন্দ্রবিন্দু ছিল রাজনৈতিক বিভাজন প্রশমনের উদ্যোগ। স্বাধীনতার পর আওয়ামী লীগ কেন্দ্রিক রাজনীতি এবং ১৯৭৫ পরবর্তী সামরিক শাসনের মধ্যে যে গভীর বিভাজন তৈরি হয়েছিল তা নিরসনে জিয়াউর রহমান সচেতনভাবে বিপরীতমুখী রাজনৈতিক শক্তিকেও রাষ্ট্র ক্ষমতার ভেতরে টেনে আনেন। তার মন্ত্রিসভায় এমন ব্যক্তিরা অবস্থান পায় যারা একসময় আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। এর উদাহরণ হিসেবে এম আর সিদ্দিকী ও কে এম ওবায়দুর রহমানের নাম উল্লেখ করা যায়। স্বাধীনতার আগে ও পরে কে এম ওবায়দুর রহমান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬২ থেকে ৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচন হন তিনি। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়েও তিনি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ১৯৭৫ পরবর্তী রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে জিয়াউর রহমান ভিন্ন রাজনৈতিক পটভূমির অভিজ্ঞ নেতাদের রাষ্ট্র ক্ষমতার কাঠামোর ভেতরে আনতে উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় কে এম ওবায়দুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে থাকা রাজনীতিবিদদের নিজের শাসন ব্যবস্থায় যুক্ত করা ছিল জিয়ার রাজনৈতিক পুনর্মিলন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিচালনা কৌশলের গুরুত্বপূর্ণ উদাহরণ। এছাড়া জিয়াউর রহমান এমন ব্যক্তিদের সামনে আনেন যারা আগে ভিন্ন রাজনৈতিক ধারায় সক্রিয় ছিলেন। উদাহরণ হিসেবে মওদুদ আহমেদের নাম উল্লেখ করা যায়। জিয়াউর রহমানের সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ৬০-এর দশকে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৭৫ পরবর্তী রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে তিনি প্রথমে জিয়াউর রহমানের উদ্যোগে গঠিত জাগো দলের সঙ্গে যুক্ত হন। ১৯৭৮ সালে জাগো দল বিলুপ্ত হয়ে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়, তখন মওদুদ আহমেদ সেই রাজনৈতিক কাঠামোর শীর্ষ পর্যায়ে যুক্ত হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও পরবর্তী সময়ে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন। একই সঙ্গে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় এমন ব্যক্তিরাও অন্তর্ভুক্ত হন যাদের ১৯৭১ সালের ভূমিকে ঘিরে বিতর্ক সমালোচনা ছিল। সবচেয়ে আলোচিত উদাহরণ শাহ আজিজুর রহমান, যিনি ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ফোরামে অবস্থান নিয়েছিলেন। জিয়াউর রহমান আমলে তিনি প্রথমে মন্ত্রী, পরে প্রধানমন্ত্রী হন। এছাড়া তার মন্ত্রিসভায় আব্দুর রহমান বিশ্বাস ও আব্দুল আলিমের মতো ব্যক্তিরা স্থান পান, যাদের পাক ১৯৭১ রাজনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। এ ধরনের অন্তর্ভুক্তি ছিল অতীতের বিভাজন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায় বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার এবং বিভিন্ন ধারার একত্রে এনে কার্যকর রাজনৈতিক সমন্বয় গড়ে তোলার একটি প্রয়াস। মন্ত্রিসভা গঠনে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের সামনে আনেন। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন বীর প্রতীক,
লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমামের মতো মুক্তিযোদ্ধারা তার মন্ত্রিসভায় স্থান পান। পাশাপাশি সামরিক অভিজ্ঞতার প্রতিনিধিত্ব হিসেবে সাবেক নৌবাহিনী প্রধান নুরুল হকের মতো অভিজ্ঞ ব্যক্তিকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। এতে একদিকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় প্রতীকী উপস্থিতি বজায় থাকে, অন্যদিকে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে কার্যকর ভারসাম্য গড়ে ওঠে। পাশাপাশি জিয়াউর রহমানের আরেকটি স্পষ্ট কৌশল ছিল টেকনোক্র্যাট ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি। অর্থনীতি তখন দুর্বল, খাদ্য সংকট ও বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা ছিল প্রবল। এই বাস্তবতায় তিনি দলীয় রাজনীতির বাইরে গিয়ে অর্থনীতিবিদ, প্রশাসনিক বিশেষজ্ঞ ও পেশাজীবীদের দায়িত্ব নেন। অর্থ মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরে টেকনোক্র্যাটদের নিয়োগ ছিল মূলত ফলাফলমুখী শাসন প্রতিষ্ঠার প্রয়াস। এর অন্যতম উদাহরণ মির্জা নুরুল হুদা। একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ ও প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া জিয়াউর রহমান এম সাইফুর রহমানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। তিনি 27 ডিসেম্বর 1976 থেকে 30 এপ্রিল 2080 পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, যখন দেশের বৈদেশিক বাণিজ্য, রপ্তানি ব্যবস্থাপনা, বাজার সম্প্রসারণ ছিল রাষ্ট্রের বড় চ্যালেঞ্জ। পরে 25 এপ্রিল 1980 থেকে 11 জানুয়ারি 1982 সাল পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এ সময় আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, অর্থনৈতিক নীতি নির্ধারণের তার ভূমিকা জিয়াউর রহমান সরকারের দক্ষতা নির্ভর শাসন ধারার একটি স্পষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হয়। মন্ত্রিসভা গঠনের আরেকটি দিক ছিল সামাজিক ও ভৌগোলিক বৈচিত্র্য নিশ্চিত করা। সংখ্যালঘু সম্প্রদায় ও পার্বত্য অঞ্চলের প্রতিনিধিদের উপদেষ্টা পরিষদ ও মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করার মাধ্যমে তিনি কেন্দ্রের সিদ্ধান্ত প্রক্রিয়ায় ভিন্ন পরিচয় ও ভিন্ন অঞ্চলের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করেন। এই ধারাবাহিকতায় তার মন্ত্রিসভায় রাজমাতা বেনিতা রায় ও অংশই প্রো চৌধুরীর মতো প্রতিনিধিরা স্থান পান। তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পরিসরে প্রান্তিক ও কম প্রতিনিধিত্ব থাকা গোষ্ঠীগুলোর উপস্থিতি দৃশ্যমান করে একটি প্রয়াস দেখা যায়। বিশ্লেষকদের মতে জিয়াউর রহমানের এই কৌশল ছিল গভীরভাবে বাস্তববাদী। বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণের ভেতরে তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক বিভাজনকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চেয়েছিল। এই ধারণার আওতায় মুক্তিযুদ্ধের প্রশ্নকে একমাত্র রাজনৈতিক বৈধতার মানদণ্ড না বানিয়ে রাষ্ট্রীয় স্বার্থ, উন্নয়ন ও স্থিতিশীলতা থেকে সামনে আনা হয়। 1979 সালের সাধারণ নির্বাচনের পর মার্শাল ল প্রত্যাহার করে সংসদীয় সদস্যদের নিয়ে তার মন্ত্রিসভা গঠন ছিল ওই কৌশলের চূড়ান্ত ধাপ। এর মাধ্যমে জিয়াউর রহমান নির্বাচিত রাজনৈতিক কাঠামোর দিকে অগ্রসর হওয়ার সংকেত দেন। নির্বাচনের মাধ্যমে গঠিত মন্ত্রিসভায় আরো বিস্তৃত গ্রহণযোগ্যতা এনে দেয়, দেশের শাসন ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ভিত্তিকে আরো দৃঢ় করে তোলে। আজকে বণিক বার্তায় জিয়াউর রহমানকে নিয়ে এই রিপোর্টটি করা হয়, যে রিপোর্টটি জিয়াউর রহমান যে দেশের সমাজ ব্যবস্থাকে সকল ধর্ম, বর্ণ, সকল অংশের লোকজনকে একত্রিত করে বিভাজনহীন সমাজ ব্যবস্থা করতে চেয়েছিল, রাজনৈতিক অবস্থা তৈরি করতে চেয়েছিল, তারই একটি স্পষ্ট বক্তব্য। ধন্যবাদ বণিক বার্তা, ধন্যবাদ সবাইকে।